নমস্কার বন্ধুরা, জ্যোতিষলোক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের বিষয় নির্দিষ্ট আলোচনাতে চলে আসব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন আপনারা প্রেস করে রাখবেন ভবিষ্যতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলে আসুন, আজকের আলোচ্য বিষয়ে আমরা চোখ রাখি। নমস্কার বন্ধুরা, আমরা আজকে বয়সে বড় কারোর সাথে প্রেম এবং সেখান থেকে বিবাহ এবং বিবাহ বিচ্ছেদ, তো এই সংক্রান্ত ক্ষেত্র নিয়ে আমরা একটু আলোচনা করব। তো সাধারণত যে প্রেম, বিবাহ এবং বিচ্ছেদ নিয়ে আমরা ইতিপূর্বে অনেক ভিডিও আমরা করেছি এবং সেখানে আমরা সাধারণ অবস্থায় পঞ্চম ভাবকে আমরা সেখানে বিশেষ গুরুত্ব দেওয়া হতো। কারণ বিবাহের ক্ষেত্রে যে নিয়মটি, প্রেম বিবাহের ক্ষেত্রে যে নিয়মটি আছে, সেখানে পঞ্চমের সঙ্গে একটা সপ্তমের সংযোগ দরকার আছে এবং সেখানে তারপরে একাদশ চলে আসে, দ্বিতীয় ঘর তারপর যুক্ত হয়। তো তো মোটামুটি এই ধরনের একটা কানেকশান আমরা দেখতাম। তো আজকের যে টপিকটি, সেটিতে কিন্তু আমরা বয়সে বড় কারো সাথে বিবাহ, এটা নিয়ে আগে আমরা আলোচনা করব। তো আমরা দেখি যে যখন নবম ভাব মানে বয়সে কারো প্রতি তার ভালোবাসা বিচার্য। তো পঞ্চম ভাব যেমন একটা সাধারণ যে বিবাহের যে এজ ডিস্টেন্সটা থাকে সেটা নির্দেশ করে, নবম ভাব কিন্তু বয়সে বড় একজনের প্রতি তার ভালোবাসা তৈরি হতে পারে। তো যখন আমরা দেখব কি যে নবমের সঙ্গে সপ্তমের সম্পর্ক তৈরি হচ্ছে এবং পঞ্চম ভাবের কানেকশনও কিন্তু আসবে প্রেম হিসাবে, কিন্তু মেনলি নবম ভাবটাও সেখানে চলে আসে পঞ্চমের সঙ্গে এবং নবম ভাবটা জোরালো অবস্থায় থাকে, তখন কিন্তু আমাদের বয়সে বড় কারোর সাথে একটা সম্পর্ক তৈরি হয়। এবার প্রশ্ন হচ্ছে কি যে এই ধরনের যে বিবাহ, সেখানে আমাদের কখন আমরা দেখি যে এই বিবাহের ক্ষেত্রে অনেক সময় দেখি যে বিবাহের যে কারক গ্রহ, এই কারক গ্রহটিকেও কিন্তু আমাদের এখানে দেখতে হয় যে শুক্র কোনভাবে অবস্থান করছে। শুক্র যদি নবমভাবে অবস্থান করে, সেখানে কিন্তু কানেকশানগুলি জোরালো হলো। একটা চার্টের মধ্যে একাধিক কানেকশান থাকতে পারে, তো যখন একই কথা বিভিন্ন দিক থেকে আমরা দেখতে পাই যে একই ঘটনা ঘটার কথা বলছে বিভিন্ন দিককার কানেকশানগুলি, তখন সেটি জোরালো হয়। তো লগ্ন সাপেক্ষে নবম ঘর মানে এখানে ধনুরাশি, তো শুক্রের যদি ওই স্থানে অবস্থান হয় সেক্ষেত্রে কিন্তু আরও জোরালো হলো ব্যাপারটি। তো নবমের সঙ্গে সপ্তমের কানেকশান থাকা এবং পঞ্চম সেখানে আসা সাহায্যকারী ভাব হিসেবে এবং নবমের শুক্রের অবস্থান, এগুলি সবই কিন্তু ওই বয়সে বড় কারোর সাথে একটা প্রেম প্রণয়ের ভালোবাসা তৈরি হওয়ার একটা ইন্ডিকেশান দেয়। এখানে শুক্র যদি আমরা দেখি যে লগ্নে শুক্র অবস্থান করছে পীড়িত অবস্থায়, শুক্রকে যদি আমরা দেখি যে লগ্নভাবে পীড়িত অবস্থায় অবস্থান করে, তখন দেখা যায় যে জাতকের একটা চারিত্রিক দোষ থাকে। কারণ লগ্নভাব আমরা D1 চার্টে আমরা জানি যে লগ্নভাব থেকে জাতকের ইন্ডিকেশন পাওয়া যায়। আর ওই একই ঘটনা যদি আমরা দেখি যে শুক্র অবস্থান করছে তুলা রাশিতে পীড়িত অবস্থায়, লগ্ন সাপেক্ষে সপ্তম ভাব, তখন কিন্তু দেখা যায় কি যে তার জীবন সঙ্গী যে হবে তার একটা চারিত্রিক গোলযোগ থাকার সম্ভাবনা আছে। তো এইরকম প্রশ্ন অনেক সময় করা হয় যে কোনো একটা গ্রহ কিভাবে পীড়িত হয়, তো এগুলো নিয়েও কিন্তু আমাদের আগের অনেক ভিডিও আছে। তো সেখানে আমাদের দেখে নিতে হবে যে একটা গ্রহ কিভাবে পীড়িত হতে পারে। শর্টকাটে যদি আমরা বলি, সে যদি দুস্থানগত ঘরের অধিপতি হয় এবং এবং আমরা যদি দেখি যে দুস্থান ঘর অকুপাই করে আছে এবং একটা শত্রু গ্রহের নক্ষত্র থাকা, শত্রু গ্রহ দ্বারা দৃষ্টি হয়, এইগুলো কিন্তু তার মধ্যে অন্যতম একটা গ্রহ পীড়িত হয়। তো সেটা আমাদের দেখতে হবে কি যে লগ্নে শুক্র থাকলে জাতকের একটা চারিত্রিক ত্রুটি দেখা যায়, আর
সপ্তম ঘর, যেটা জীবন সঙ্গীর ঘর লগ্ন সাপেক্ষে, সেখানে যখন শুক্রের মতো গ্রহ থাকে পীড়িত অবস্থায়, তখন দেখা যায় কি যে তার তার যে পার্টনার বা জীবন সঙ্গী, তার একটা চারিত্রিক দোষ থাকার সম্ভাবনা থাকে। তো এই আমাদের গেল যে বয়সে বড় কারোর সাথে প্রেম এবং সেখানে তাদের চারিত্রিক দোষ ত্রুটি কীরকম থাকতে পারে। এবার আমরা চলে আসবো কি বিবাহ এবং বিচ্ছেদের প্রশ্নটাতে আমরা চলে আসবো। তো সাধারণ অবস্থায় যেমন প্রেমের ক্ষেত্রে যে কানেকশানগুলি আমরা বললাম যে 2, 5, 7 একটা প্রেম তৈরি হয়, প্রেম থেকে বিয়েও হয়। 2, 5, 11 যখন থাকছে তখন কিন্তু প্রেম হচ্ছে, সপ্তম ভাব না আসলে কিন্তু সেই প্রেমটা বিবাহ পর্যন্ত যাচ্ছে না। তো ঠিক তেমনি বিবাহ বিচ্ছেদ, আর যখন আমরা 9, 7-এর কানেকশান থাকছে, 11-র কানেকশান থাকছে, 2-এর কানেকশান থাকছে, তখন কিন্তু মেনলি বয়সে বড় কারো সাথে একটা সম্পর্ক তৈরি হবে প্রেম ভালোবাসার ক্ষেত্রে। 9th ভাব সেখানে খুবই গুরুত্বপূর্ণ, বয়সে বড় কারো সাথে প্রেমজ সম্পর্ক তৈরি হওয়ার ক্ষেত্রে সেখানে পঞ্চম ভাবও কিন্তু আসবে। তো মেনলি আমাদের দেখতে হবে পঞ্চম ভাবের সঙ্গে নবম ভাবটা আসছে কিনা এবং সেটা জোরালো অবস্থায় আছে কিনা, এবং লগ্ন সাপেক্ষে নবম ভাবে কোন গ্রহ বসে আছে বা নবম ভাবের অধিপতি কে, সে কোথায় অবস্থান করছে, এগুলি দেখার দরকার আছে। এবার আমরা চলে আসবো কি যে বিবাহ বিচ্ছেদ। বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের কিছু কানেকশান আমরা জানি যে সেখানে সপ্তম ভাবের সঙ্গে অবশ্যই সপ্তম ভাবের সঙ্গে ষষ্ঠ ভাব এবং দ্বাদশ ভাব, এইগুলির একটা সংযোগ দরকার আছে। এই চারটির ক্ষেত্রে যদি আমরা দেখি, যেখানে আমরা সপ্তম ভাব, এখানে আমাদের লগ্ন সাপেক্ষে সপ্তম ভাব পড়েছে তুলা রাশিতে, তো ষষ্ঠ ভাবটি কিন্তু তার মানে এখানে কন্যা রাশিতে পড়ছে। তাহলে বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে, বিবাহের জন্য যদি সপ্তম ঘর হয়, বিবাহ বিচ্ছেদের জন্য এই সপ্তমের দ্বাদশ মানে ষষ্ঠ ঘর। আরেকটি গুরুত্বপূর্ণ, যেটা দ্বাদশ ঘরের কথা বলছি, লগ্নের দ্বাদশ ঘরও কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ। তাই বিচ্ছেদের জন্য আমরা জানি যে সেখানে 6 এবং 12 নম্বর ঘর খুবই গুরুত্বপূর্ণ। এই কানেকশানটি আছে কি না একটি চার্টে, সেটি আমাদের ভালো করে পর্যালোচনা করে দেখতে হবে। তার সঙ্গে আমাদের আরও যে জিনিসটি দেখতে হবে কি, সেখানে কিছু কিছু গ্রহকে আমাদের আলাদা করে পর্যবেক্ষণ করতে হবে, দেখতে হবে কি যে তাদের একটা নেগেটিভ ইনফ্লুয়েন্স আছে কি না। সেগুলির মধ্যে শনি, রবি, রাহু এবং দ্বাদশ লর্ড, এই গ্রহগুলি যেগুলি উঠে আসবে সেগুলি খুবই গুরুত্বপূর্ণ। মানে এই জন্মকুণ্ডলীতে কোথায় শনি আছে, কোথায় রবি আছে, কোথায় রাহু আছে, এবং তারা ওই 6 নম্বর ঘর, দ্বাদশ ঘর এর সঙ্গে যুক্ত হয়েছে কিনা কোনো রকমভাবে সপ্তম সাপেক্ষে, সেটাও আমাদের দেখার প্রয়োজন আছে। এবং দ্বাদশ ঘরের অধিপতিও এখানে খুবই গুরুত্বপূর্ণ। এবার শনি যদি আমরা দেখি যে এখানে কর্কট রাশিতে আছে, তাহলে তার অধিপতিকে চন্দ্র, সেটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আবার রবিকে যদি আমরা এখানে দেখি যে রবি আছে মকর রাশিতে, সেটা এই রাশির অধিপতিকে শনি, সেই শনি গ্রহটি তো আগে থেকে আছে, অতএব কমন গ্রহ একটি হয়ে গেল এবং সেটি জোরালো হয়ে গেল। যখন একটি গ্রহ বারবার আসছে, একবার নিজে আসলো আর একবার অন্য কারো মাধ্যমে আসছে, তখন সেই গ্রহটি কিন্তু অধিক গুরুত্বপূর্ণ হয়ে গেল, বলশালী হয়ে গেল। এই ইভেন্টের ক্ষেত্রে, এই ইভেন্ট ঘটানোর ক্ষেত্রে শক্তিশালী হয়ে গেল। তো আবার রাহু যে ঘরে অবস্থান করবে, রাহু যে ঘরে থাকুক না কেন, রাহু যদি আমরা ধরি তুলা রাশিতে আছে, তো সেই তুলা রাশির অধিপতি হয়ে গেল শুক্র, সেই শুক্র কিন্তু এই হিসেবের মধ্যে চলে আসছে। প্লাস দ্বাদশ লর্ড, এই চারটির ক্ষেত্রে আমরা যদি দেখি যে দ্বাদশ লর্ড এখানে বৃহস্পতি হয়ে গেছে, কারণ দ্বাদশ ঘর মীন রাশিতে পড়েছে। তো সেই হিসাবে এই যে গ্রহগুলি, এখানে 4টি গ্রহকে আমরা পাচ্ছি, আর 3টি গ্রহ আমরা পাবো, মোট 7টি গ্রহকে আমরা এখান থেকে পাচ্ছি। তো এই 7টি গ্রহের সংযোগ, অন্তত 3টি সংযোগ কোনো ঘরে যদি সংগঠিত হয়, বিশেষ করে এই নেগেটিভ ঘর যেগুলি বিবাহ বিচ্ছেদের কথা বলে, সেখানে 3টি ঘরের ইনফ্লুয়েন্স যদি আমরা পাই, যেমন আমরা যদি দেখি যে এখানে ষষ্ঠ ঘরে আমরা যদি এখানে দেখি শনি এবং রাহুকে যদি অবস্থান করতে দেখি, কিংবা ষষ্ঠ ঘরে আমরা যদি দেখি সেখানে রবি আর রাহু এর একটা সংযোগ তৈরি হয়েছে, এবং এখান থেকে কিন্তু এর দৃষ্টিটা কিন্তু দ্বাদশ ঘরের উপর পড়ছে।
তো এখানে আমরা দেখলাম যে শনি এখানে যদি রবি রাহু থাকে, এখানে হয়তো শনি অবস্থান করছে, তখন কিন্তু তিনটে গ্রহের যোগ কিন্তু তৈরি হয়ে গেল, রবি, শনি এবং রাহু। তো যে 7টি গ্রহের কথা বললাম, সেই 7টি গ্রহকে আমাদের আগে দেখে নিতে হবে কোন কোন গ্রহগুলি আসছে। তারপর তাদের যে কোনো 3টির মধ্যে যদি এই ধরনের সম্পর্ক তৈরি হয়, তাহলে একটা নেগেটিভ ইনফ্লুয়েন্স হয়েছে বলে আমাদেরকে ধরে নিতে হবে। তাহলে প্রথম কথা আমাদের যেটা দেখতে হবে কি, যে 6-এর সাথে সপ্তম সাপেক্ষে 6 আর 12-র কানেকশন আসছে কিনা, এটি 1 নম্বর। 2 নম্বর ক্ষেত্রে আমাদের যেটি দেখতে হবে কি, সেখানে নেগেটিভ ইনফ্লুয়েন্স, সেখানে এই শনি, রবি, রাহু, দ্বাদশ অধিপতি এবং এই শনি, রবি, রাহু যে ঘরে অবস্থান করছে তাদের রাশি অধিপতি, এই 7টি গ্রহের মধ্যে কমপক্ষে 3টি বা তার বেশি, কমপক্ষে 3টি, তার বেশি হলে তো আরও জোরালো হয়ে গেল, তাদের কোনো রকম নেগেটিভ ইনফ্লুয়েন্স তৈরি হয়েছে কিনা এই বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত ক্ষেত্রে যে ঘরগুলি যুক্ত আছে সেই ঘরগুলিতে, তাহলে কিন্তু বিবাহ বিচ্ছেদের যোগ তৈরি হলো তার চার্টে, এবং সেইটি কিন্তু আরও অনেক জোরালো হলো। এবং তার সঙ্গে আমাদের বিয়ের যে কারক গ্রহ হিসেবে শুক্রকেও দেখতে হবে, যে আমরা জানি যে দুস্থান মানে ষষ্ঠ ভাব, অষ্টম ভাব এবং দ্বাদশ ভাবের কথা বলা হয়। তো এখানে শুক্রের অবস্থান হয়েছে কিনা সেটিও আমাদের দেখতে হবে, কারণ শুক্রকে আমরা যখন দেখি দুস্থানগত হয়ে গেছে, তখন তার কিন্তু বিবাহ সংক্রান্ত ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয়, বিচ্ছেদের মতো অবস্থা তৈরি হয়। তবে কোনো একটি কারণ কিন্তু যথেষ্ট নয়, একাধিক কারণগুলিকে আমাদের দেখতে হবে যে কোন কোন অবস্থা তৈরি হয়েছে তার চার্টের মধ্যে। বেশিরভাগ কানেকশানে যদি একই কথা বলে, তবেই ঘটনাটি সংঘটিত হয়। এবং দেখা যায় অনেক সময় চার্টে ঘটনাগুলি ঘটার কথা বলছে জন্মকালীন কুণ্ডলিতে, কিন্তু তার দশা বা গোচর সেই ধরনের সময় আসছে না, তখনও কিন্তু ঘটনাটি সেই সময়ে ঘটার সম্ভাবনা তখন থাকছে না, পরে অন্য কোনো সময় যখন ম্যাচিং হবে তখন ঘটতে পারে। তো এইভাবে কিন্তু আমাদের একটা জায়গায় পৌঁছতে হবে যে সেখানে কী ধরনের কানেকশানগুলি থাকলে কী অবস্থা তৈরি হতে পারে, এবং সেখান থেকে বিবাহ, প্রেম, বিবাহ বিচ্ছেদ কীভাবে সংগঠিত হতে পারে তার একটা ধারণা আমরা পেতে পারি। আজ এই পর্যন্তই থাকবে। পরবর্তীকালে আমরা আবার অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন। নমস্কার।